থ্যাংক ইউ। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দিবে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। সো গতদিন পর্যন্ত আমরা যে জিনিসটা সম্পর্কে মানে জানছি সেটা হইতেছে যে কিভাবে একটা রিসার্চ টপিককে সিলেক্ট করতে হয়, মানে কিভাবে হচ্ছে একটা বড় রিসার্চ এরিয়া থেকে আমরা হচ্ছে ন্যারো ডাউন করতে করতে একটা পার্টিকুলার জায়গাতে আসতে পারবো। এবং দেন আমরা সেখান থেকে আমাদের রিসার্চ কোশ্চেন, আমাদের হাইপোথিসিস দাঁড় করাইতে পারবো। দেন আমরা হইতেছে আমাদের রিসার্চটা কন্ডাক্ট করা শুরু করতে পারবো। অ্যান্ড দেন আমরা শিখছি কিভাবে হইতেছে রেফারেন্সগুলোকে স্টোর করতে হয় এবং রেফারেন্সগুলোকে ইউজ করতে হয় কিভাবে হইতেছে, মানে এটা আমরা হাতে কলমে দেখছিলাম। So that was the summary of the last session. So today we will discuss about paper reading technique, literature review, and review paper writing. These are some important topic to be discussed because আমরা যখন হইতেছে উম, একটা রিসার্চ পেপার পড়তে যাই, সেটা যেরকম ভাবে স্ট্রাকচার্ড ওয়েতে লিখতে হয় সেরকম আমাদেরকে স্ট্রাকচার ওয়েতে পড়তেও হবে। যদি আমরা কোনো একটা রিসার্চ পেপারকে যদি স্ট্রাকচার ওয়েতে ওয়েতে না পড়ি, তাইলে আমরা দেখবো যে হচ্ছে আমরা এটার যে মেইন মেইন ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো মিস করে যেতে পারি। তো যার ফলে দেখা যাবে যে হইতেছে ইনফরমেশন, মেইন ইনফরমেশন মিস করার কারণে আমাদের রিসার্চগুলো ফ্রুটফুল হচ্ছে না। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু লার্ন হাউ টু রিড আ রিসার্চ পেপার। তো রিসার্চ পেপার কিভাবে পড়তে হয় এটা শেখার পরে আমরা দেখবো যে সেখান থেকে ডেটা কিভাবে ইফেক্টিভলি স্টোর করার জন্য একটা প্রসেস আছে, যে লিটারেচার ম্যাট্রিক্স, যেখান থেকে আমরা চাইলে হইতেছে অনেক ধরনের ডিসিশন মেক করতে পারবো। কারণ হইতেছে ম্যাট্রিক্স থেকে ডিসিশন মেক করা ইজ ভেরি ইজি। সো সেই প্রসেসটা সম্পর্কে জানবো, অ্যান্ড লাস্টলি রিভিউ আর্টিকেল কিভাবে লিখতে হয় বা রিভিউ আর্টিকেল কি জিনিস এটা সম্পর্কে, এটা পাবলিশ করা যায় কিনা এই টাইপের জিনিসপাতি নিয়ে আমরা কথা বলবো এট দ্য এন্ড। সো লেট স্টার্ট। আজকের লেকচারটা খুব বেশি বড় না এবং খুব কঠিন কিছু না, বাট খুবই ইফেক্টিভ এবং হচ্ছে রিসার্চারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সেশন আর কি। কারণ প্রথমেই মানুষ যখন রিসার্চ শুরু করতে যাবে তাকে রিসার্চ পেপার পড়তে হবে, এবং সে যদি স্ট্রাকচার হইতে রিসার্চ পেপার পড়তে না পারে তাইলে সেইটা আসলেই সমস্যার ব্যাপার। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যেটা দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটা হচ্ছে একটা রিসার্চ আর্টিকেলের স্ট্রাকচার। সো রিসার্চ আর্টিকেল বা রিসার্চ পেপারের মূলত পার্ট থাকে হচ্ছে, আমরা যদি ধরি রেফারেন্স অ্যাবস্ট্রাক্ট সহ, তাইলে কয়টা? 6টা পার্ট থাকে। ফার্স্টে থাকে কি? টাইটেল, দেন অথর অ্যান্ড অথর্স অ্যাফিলিয়েশন, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ডস। এগুলো আসলে আমরা টাইটেলের মধ্যেই ইনক্লুড করতে পারি। দেন ইন্ট্রোডাকশন, দেন আসে মেথডস, দেন রেজাল্টস, দেন ডিসকাশনস, দেন রেফারেন্সেস। সো এগুলা কিন্তু হইতেছে একদম ফিক্সড। ইটস লাইক তুমি একটা রিসার্চ পেপার লিখবা অথচ তুমি ইন্ট্রোডাকশন লিখবা না, তাইলে তোমার রিসার্চ পেপার হবে না। আবার তুমি ধরো যে হচ্ছে মনে করতেছো যে না, যে আমি হচ্ছে ফার্স্টে হইতেছে রেজাল্ট দিয়ে শুরু করব, সেটাও হবে না। কারণ একটা রিসার্চ পেপার শুরু হবে অ্যাবস্ট্রাক্ট দিয়ে, বা যদি আমি টাইটেল থেকে ধরা শুরু করি তাহলে টাইটেল দিয়ে শুরু হবে,
দেন অথর্স অ্যাফিলিয়েশন, দেন অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডস। এই পোর্শন এইটা দিয়ে শুরু হবে। দেন তারপরে থাকবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের পরে কোনো কোনো রিসার্চ আর্টিকেল দেখা যায় যে রেজাল্ট অ্যান্ড ডিসকাশনে ডিরেক্ট চলে যায়, যদি মেথোডোলজিটা অত বেশি ইম্পর্টেন্ট না হয়, অথবা যদি তোমার রিসার্চ মানে তোমার রেজাল্ট যদি এতই বেশি ইম্পর্টেন্ট হয়, বা তোমার কাছে মনে হচ্ছে যে আমার রেজাল্ট অ্যান্ড ডিসকাশনটা আগে মানে মেথোডোলজির আগে দিলে ভালো হয়, সেই ক্ষেত্রে কিছু কিছু জার্নালের ফরম্যাট অনুযায়ী ওই ওই কাজটা করা যায়। বাট দ্য থিং ইজ দ্যাট যে মোস্ট অফ দ্য কেসেই আমরা এই জিনিসটাই পাবো। ফার্স্ট অফ অল, এই ছয়টা জিনিস অবশ্যই রিসার্চ পেপারে থাকতে হবে। আর এদের যে হইতেছে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা এইটাই ফিক্সড। তো এর কোনো ব্যতিক্রম নেই। তো তুমি যখন রিসার্চ পেপার লিখতে যাবা, তোমাকেও এই জিনিসটাই মেনটেন করতে হবে যে ফার্স্টে টাইটেল অ্যাবস্ট্রাক্ট দিয়ে শুরু করলাম, দেন ইন্ট্রোডাকশন, দেন মেথোডোলজি, দেন রেজাল্টস, ডিসকাশন, কনক্লুশন, অ্যান্ড ইউ আর ডান। তারপরে তোমার বিবলিওগ্রাফি যেটা রেফারেন্সে আছে সেটা তুমি বসাই দেবে, দ্যাটস ইট। সো তাহলে টাইটেল, অথর, অ্যাবস্ট্রাক্ট এবং কিওয়ার্ডসে এইখানে কি থাকে আসলে? সো এটার বর্ণনায় লেখা আছে যে ডেসক্রিপটিভ ইনফরমেশন দ্যাট লেটস রিডার সার্চ ফর অ্যান আর্টিকেল। এনিওয়ে, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে টাইটেলটা একটা আর্টিকেলের খুবই ইম্পর্টেন্ট। একজন যে লিখতেছে, যে রিসার্চ পেপার লিখছে, সো এইখানে আমি যে ডিসকাশনটা করতেছি এইটা প্যারালালি চলবে। তুমি কিভাবে পড়বা সেটা যেমন শিখতে পারবা এখান থেকে, কিভাবে রিসার্চ পেপার লিখতে হয় সেটাও এখান থেকে আসলে আমার মনে হয় শিখে ফেলা উচিত। কারণ হইতেছে যে তোমার তো রিসার্চ করে রিসার্চ পেপার লিখতেও হবে। সো দিস টু প্রসেস ইজ ভেরি সিমিলার। সো আমি এই দুইটাই একসাথে কাভার করতেছি। সো টাইটেলটা আসলে নর্মালি হয় কোনো একটা রিসার্চের সামগ্রিক ধারণাটাকেই হইতেছে ওই জায়গাটাতে ফুটে তোলা হয়। যে আমি যাতে ওই পার্টিকুলার মানে টাইটেলটা পড়লে মানে মোটামুটি একটা ধারণা করতে পারি যে এই ব্যাপারটাতে আসলে কি নিয়ে তারা আলোচনা করছে বা কি ব্যাপার স্যাপার এখানে ঘটছে। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে উম হইতে পারে তুমি তোমার পেপারে অনেক বেশি কাজ করে ফেলছো, অনেক বেশি কাজ করে ফেলছো। তো এখন ওই সমস্ত কাজগুলাকে তোমাকে হইতেছে একটা সিঙ্গেল লাইনের মধ্যে আনতে হবে। তো ইটস এ ভেরি টাফ জব, যে এত বড় একটা কাজকে হইতেছে এক এক থেকে দুই বা আড়াই লাইনের মধ্যে নিয়ে আসে সর্বোচ্চ, বা এর থেকে বেশি আসলে হওয়া উচিত না টাইটেল। যদিও টাইটেলের আসলে ফিক্সড কোনো মানে ওয়ার্ড কাউন্ট নাই যে এই কয় ওয়ার্ডের মধ্যে হতে হবে অর সামথিং লাইক দ্যাট। বাট আসলে তুমি খেয়াল করে দেখবা যে যখন তুমি রিসার্চ পেপার পড়তে যাবে মোস্ট অফ দ্য কেসেই রিসার্চ পেপার গুলা আহ, মানে খুব যদি ভালো জার্নালের পেপার পড়ো তাহলে দেখবা যে হইতেছে ওইটা খুবই কম কম সংখ্যক ওয়ার্ডের মধ্যে পুরো আইডিয়াটাকে মানে নিয়ে আসার চেষ্টা করা হয়। আর তোমার টাইটেল যত ছোট হবে জিনিসটা তোমার তত মানুষের কাছে আই ক্যাচি হবে, এবং মানুষ ওই জিনিসটা তত দ্রুত গ্র্যাব করতে পারবে। আর তোমার পেপারের গুণগত মান আসলে তত বাড়বে। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট টাইটেলটা লিখতে পারা। আর অ্যাজ আ রিডার তোমাকে টাইটেল তোমাকে যে জিনিসটা দিবে সেটা হচ্ছে যে তুমি পার্টিকুলার যে তোমার রিসার্চ কোশ্চেন আছে, রাইট? আমরা তো এতক্ষণ পর্যন্ত শর্ট মানে কি করছি, শুরুতে তো আমরা র্যান্ডমলি পেপার করতেছি। র্যান্ডমলি যখন আমরা পেপার করি তখন আমাদের কাছে কি থাকে, শুধু কিছু কিওয়ার্ডস থাকে, রাইট? যে আমি ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করতে চাই, সো আমার কাছে শুধু কিন্তু শুরুতে আমার কাছে টপিক থাকে মানে কিওয়ার্ডস থাকে এইগুলাই যে ন্যানো টেকনোলজি। সো দেন আমি ন্যানো টেকনোলজি নিয়ে যখন সার্চ করতে করতে একটা ছোট জায়গায় গেলাম যে মেটাল অক্সাইড সিরামিক পার্টিকেল, তো সেটা একটা আরো ছোট হয়ে গেল। তখন এই যে র্যান্ডম পেপার পড়ার সময় আমার কাছে শুধুমাত্র হইতেছে কিছু কিওয়ার্ড থাকে, এবং এই কিওয়ার্ড যখন আমি কোনো একটা সার্চ ইঞ্জিন লাইক গুগল স্কলারে সার্চ করি তখন আমি হইতেছে শুধুমাত্র ওই
রিলেটেড যে পেপারগুলো আছে সেই সমস্ত পেপারগুলো আমাদের সামনে আসে, এটা আমরা লাস্ট সেশনে দেখছি। তো আসার পরে ওইখানে টাইটেলটা আমরা যখন পড়বো তখন ওই মোটামুটি একটা ধারণা পাবো। শুরুতে যখন আমার কোনো ধারণাই থাকবে না যে এটা কি টপিক, তখন তো থাকবেই না। বাট আমি যখন ওই টাইটেলটার বিভিন্ন কি টপিক গুলা সম্পর্কে আস্তে আস্তে ফ্যামিলিয়ার হব, সেটাই অবশ্যই পড়াশোনা করার মাধ্যমে, দেন আমি হচ্ছে জিনিসটা সম্পর্কে বুঝতে পারবো। তো আরো ডিপে ঢুকতে পারবো, এবং অ্যাট দ্য এন্ড যখন আমি ফিক্স করে ফেলবো যে আমি এই টপিকেই কাজ করতে চাচ্ছি, তখন জিনিসটা আমাদের কাছে আরো বেশি ইজি হয়ে যাবে। তখন আমাদের কিওয়ার্ডস গুলা আরো মানে মানে অনেক বেশি মানে স্পেসিফিক হয়ে যাবে। যখন আমরা এই কিওয়ার্ড গুলা ধরে সার্চ করব, তখন দেখবো যে আমার কাছে মোস্ট রিলেভেন্ট পেপার গুলাই সব সামনে আসতেছে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে র্যান্ডম পেপার পড়ার সময় শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে। বাট যখন আমার রিসার্চ কোশ্চেন রেট, যখন আমি মোটামুটি ফিক্স, তখন আসলে পেপার গুলা আরো বেশি ভালো করে পড়া দরকার হয়। যে তখন, কারণ তোমার টপিক রেডি, সো তোমার এখন হাইপোথিসিস দাঁড় করাতে হবে। হাইপোথিসিস দাঁড় করানোর জন্য পুরো পেপারটা তোমাকে স্ট্রাকচার ওয়েতে পড়তে হবে। আর যখন তুমি র্যান্ডমলি পিক করতেছো, তখনও কিন্তু তোমার হইতেছে ডিপলি পড়া বলতে সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা আমাদের কিওয়ার্ড সার্চ করব। কয়েকটা পেপার বিভিন্ন টপিকের রিলেটেড পেপার তো আমাদের সামনে চলে আসবে, তখন তো কোনো স্পেসিফিক জিনিস নিয়ে পেপার আসবে না, কারণ ন্যানো টেকনোলজির ডাইভার্সিফাইড অ্যাপ্লিকেশন আছে। তো ওর মধ্যে থেকে কয়েকটা পেপার যখন আমরা চুজ করব, তখন আমরা চেষ্টা করব যে পেপারগুলা দ্রুত, তার অ্যাবস্ট্রাক্ট, তার ইন্ট্রোডাকশন অ্যান্ড তাদের কনক্লুশন আছে, এই তিনটা পার্ট পড়ে ফেলে। বিশেষ করে যখন আমি র্যান্ডম পড়তেছি, তখন ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রোডাকশনটা পড়া। কারণ ইন্ট্রোডাকশনটা একজন যে পেপার লিখতেছে, সে অবশ্যই জিনিসটা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করে যে এই পেপারটা কোন টপিকের আন্ডারে পড়ছে এবং কিভাবে কিভাবে জিনিসগুলা কাজ করে। সো এই সম্পর্কে যেহেতু একটা পরিপূর্ণ ধারণা ইন্ট্রোডাকশনে থাকে, তো যখন আমি র্যান্ডম পেপার পড়তেছি, আমি যখন টপিক সিলেক্ট করার জন্য পেপার পড়তেছি, বা আমার টপিক এখনো সিলেক্ট হয় নাই, তখন আমরা পেপার নিয়ে মোস্টলি ইন্ট্রোডাকশন সেকশনটাই পড়বো, বাকিগুলো পড়ার ওই স্টেজে দরকার নেই। দেন যখন আমার ওই একটা টপিক ভালো লেগে গেল, তখন আমি হইতেছে তো সর্ট আউট করে ফেললাম, বাকিগুলো আমি বাদ। তো তখন আমি ওই ওই পার্টিকুলার টপিকে আরো কিছু পেপার ডাউনলোড করব যেগুলা ওইটার সাথে রিলেভেন্ট। সো রিলেভেন্ট কেমনে বুঝবো? যে ওই যে সেম, তাদের টাইটেলও কাইন্ড অফ সেম থাকবে, বা তাদের আইডিয়া, ওই যে অ্যাবস্ট্রাক্টটা পড়বো। ফার্স্টে যে একটা পেপার আমি মেটাল অক্সাইড, সিরামিক পার্টিকেল বা মেটাল অক্সাইড ন্যানো পার্টিকেল নিয়ে যে ব্যাপারটা আমার ভাল লাগছে, ইন্ট্রোডাকশন পরে আমি কিছু কিছু জিনিস বুঝছি, তখন আমি ইন্ট্রোডাকশনের মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে যে কিওয়ার্ড সম্পর্কে আমি ফ্যামিলিয়ার হব। দেন ওগুলা দিয়ে স্পেসিফিক্যালি যখন আমি হইতেছে আরো স্পেসিফিক ওয়েতে সার্চ করবো, তখন আমার কাছে খুবই সিমিলার পেপার গুলাই সামনে চলে আসবে সর্ট আউট হয়ে। দেন ওই পেপারের মধ্যে ঢুকে আমি যদি তখন দেখা যাবে যে টাইটেল পরে অনেক কিছু বুঝে ফেলতেছি যে এটা রিলেভেন্ট কিনা। যদি তাও না বুঝি, আমরা অ্যাবস্ট্রাক্ট করবো। অ্যাবস্ট্রাক্ট করলে দেখবো যে আমরা মোটামুটি ক্লিয়ার হচ্ছি যে হ্যাঁ, এইটা আমাদের মানে আমি যে টপিকে কাজ করতে চাচ্ছি ওইটার রেলেভেন্ট পেপার। তাইলে আমি আবার এখানকার ইন্ট্রোডাকশনটা পরে আরো বেশি ইনফরমেশন গ্যাদার করার ট্রাই করি। দ্যাটস এইভাবে এইভাবে আগাইতে আগাইতে আমরা টপিকটা সিলেক্ট করে ফেললাম। বাট তারপরে যখন আমরা আমাদের রিসার্চ কোশ্চেন দাঁড় করালাম, আমাদের হাইপোথিসিস দাঁড় করাইলাম, হাইপোথিসিস দাঁড় করানোর পরে আমরা দেন আমরা পড়বো স্ট্রাকচার্ড ওয়েতে পেপার। সো কারণ হইতেছে এবার আমাদেরকে হইতেছে ডেটা লাগবে। কারণ হইতেছে ডেটা ছাড়া তো হইতেছে আমি আসলে ওই যে ব্যাকগ্রাউন্ড ডেটা ছাড়া তো আমি আসলে কাজ শুরু করতে পারবো না, বা হইতেছে আমি আমি কাজ করলেও আমার কাজটাকে জাস্টিফাই করার জন্য লিটারেচারের ডেটা লাগবে। যে লিটারেচারের ডেটা যেই ট্রেন্ডে গেছে, আমার আমার পার্টিকুলার প্রপোজ আমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট সেই দিকে যাচ্ছে কিনা, এটা একটা গুড ব্যাপার, যেটা আসলে ভ্যালিডেশনের ক্ষেত্রে খুবই কাজে লাগে। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা হতেছে স্ট্রাকচার ওয়েতে পেপার পড়তেছি, এবং স্ট্রাকচার ওয়েতে ইনফরমেশন কালেক্ট করতেছি কিনা। সো যখন আমার রিসার্চ কোশ্চেন রেডি, তখন আমি একটা পেপার নিব,
বা অলরেডি তখন আমার কাছে বেশ কয়েকটা পেপারের হইতেছে ডেটাবেস অলরেডি রেডি থাকবে। কারণ এই যে শুধুমাত্র ইন্ট্রোডাকশন পড়ে পড়ে যে আমি আমার হাইপোথিসিস তৈরি করে ফেলছি, এটার জন্য কিন্তু বেশ খানিকটা আর্টিকেল আমার ডেটাবেসে তখন জমা, রাইট? তো ওই সমস্ত আর্টিকেল গুলাকে আমি হইতেছে এখন আবার থরলি পড়ার চেষ্টা করি। কিভাবে করব? আবার আসবো, আবার হইতেছে আমি হইতেছে জিনিসটার, এবার অলরেডি তো আমার টাইটেল, ইন্ট্রোডাকশন, কনক্লুশন পর্যন্ত হয়তো বা পড়া আছে, বা হয়তো বা সর্বোচ্চ ইন্ট্রোডাকশন পর্যন্তই পড়ছি। তো আমার এখন ধারণা হয়ে গেছে যে এই পেপারটা মোটামুটি কি বলতে চায়, এবং আমি ওখান থেকে বুঝেও ফেলছি যে আমি যে রিসার্চটা করতে চাচ্ছি এবং আমার হাইপোথিসিসের জন্য কোন 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 হচ্ছে ইনফরমেশন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটাও আমার কাছে এখন মোটামুটি ক্লিয়ার। সো এখন আমরা পড়ব ওই পেপারের মেথোডোলজি। সো আমরা ফার্স্টে মেথোডোলজি নিয়ে পড়াশোনা করতে পারি, পরে দেখতে পারি যে হইতেছে আচ্ছা তারা কি কি প্রসেসে বা এক্সিস্টিং কি কি প্রসেস আছে যে প্রসেসে হইতেছে আমাদের এই পার্টিকুলার কাজটা করা যায়। সো মেথোডোলজি পড়ে আমরা হইতেছে, কারণ আমারও তো এক্সপেরিমেন্টেশনের জন্য মেথোডোলজি বিল্ড করা লাগবে বা ডেভেলপ করা লাগবে, সেই ক্ষেত্রে আমার এই পার্টিকুলার টপিক মানে পার্টিকুলার পোর্শনটা খুবই খুবই কাজে দিবে। সো মেথোডোলজি পড়ার পরে লাস্টে আমরা রেজাল্ট অ্যান্ড ডিসকাশন পড়বো। রেজাল্ট অ্যান্ড ডিসকাশন পড়লে আমার কাছে জিনিসটা আরো ক্লিয়ার হবে যে এই যে ইন্ট্রোডাকশন সেকশনে এই যে হোয়াট ইজ দ্য রিসার্চ কোশ্চেন ছিল তার, এবং সে সেটাকে কিভাবে ভ্যালিডেট করবে, এই টাইপের যে প্রপোজড যে একটা হাইপোথিসিস তার ছিল, এটা কিন্তু ইন্ট্রোডাকশন সেকশনে বলতে হয় যে হচ্ছে আমি এই এই কাজ করতে চাচ্ছি, এই কাজ করার মাধ্যমে এই প্রবলেমটার সলভ আমি এই পেপারে করছি। সো ওই যে কথাটা বললো এটা অনেক সময় অ্যাবস্ট্রাক্টেও থাকে, এবং তাইলে আমরা হচ্ছে ওই যে ইনফরমেশনটা পাইলাম ওই ইনফরমেশনটা জাস্টিফাই করার জন্য আমরা হচ্ছে রেজাল্ট এন্ড ডিসকাশনে দেখবো যে তারা কি কি কাজ করছে, এবং সেই সেই কাজগুলার হচ্ছে কিভাবে কিভাবে তারা হইতেছে ডেটা এক্সট্রাক্ট করছে, এই জিনিসটা সম্পর্কে আমরা হইতেছে আহ, পড়বো আর কি। পড়লে দেখবো যে জিনিসগুলো সম্পর্কে আমরা বুঝতেছি এবং খুবই ইজিলি বুঝতেছি, কারণ ইন্ট্রোডাকশন সেকশনে আমরা এত বেশি পড়ছি যে সমস্ত বিষয়গুলোর সাথে আমরা অলরেডি ফ্যামিলিয়ার। তখন দেখবো যে আমরা তখন আমাদের কাছে রিসার্চ পেপার গুলো অনেক বেশি ইজি হয়ে যাবে, এবং হচ্ছে দেখবো যে আমরা একটা রিসার্চ পেপার শুরুতে আমার পড়তে লাগতো 3 দিন 4 দিন, এখন আমার কাছে সেই জিনিসটা হইতেছে 4 ঘন্টার মধ্যে, বা 3 ঘন্টা 2 ঘন্টা, বা দিনে আমি 3 4টা রিসার্চ পেপার করে ফেলতে পারতেছি। সো দ্যাটস দ্য স্ট্রাকচার ওয়ে, যে ওয়েতে আমাদেরকে আগানো উচিত। তো এইটা হলো ব্যাপার। তো সামনে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন সেকশন আসলে কি কি থাকে। সো ফার্স্টে থাকে হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ দিস প্রজেক্ট। সো প্রজেক্টের কনটেক্সটটা কি, কি কনটেক্সটে এই পার্টিকুলার আর্টিকেলটা লেখা হয়েছে, এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা দিবে। হাউ ডাজ ইট ফিট উইথ আদার রিসার্চ অন দ্য টপিক, তার মানে দিস ইজ দ্য লিটারেচার রিভিউ পোর্শন, যে রিভিউয়ার মানে রিডার, সরি, রাইটার এইখানে হতেছে এক্সিস্টিং মানে কি কি রিসার্চ এই টপিকে অলরেডি আছে সেই সম্পর্কে একটা ধারণা এইখানে তারা দিছে। তো হাউ ডাজ ইট ফিট ইন উইথ আদার রিসার্চ অন দ্য টপিক, এটা একটা। দেন হোয়াট ইজ রিসার্চ কোশ্চেন, তারপরে তাদের রিসার্চ কোশ্চেনটা তারা এখানে বর্ণনা করছে। সো তুমি যখন রিসার্চ পেপার লিখতে যাবা, তোমারও কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখা উচিত যে এই এই জিনিস ক্রাইটেরিয়া গুলো আমি মিট করছি কিনা। যদি তুমি মিট না করো তাহলে তোমার ইন্ট্রোডাকশন কিন্তু অসম্পূর্ণ। দেন মেথডস, মেথডসে হোয়াট ডিড দ্য অথর্স ডু টু অ্যান্সার দ্য রিসার্চ কোশ্চেন, তার মানে এই যে হাইপোথিসিসটা বা এই রিসার্চ কোশ্চেনটা যদি হইতেছে মানে মানে যে দাঁড় করাইছে তার অ্যান্সার দেওয়ার জন্য কি কি কাজ তারা করছে, সেটাই হচ্ছে মেথোডোলজিতে থাকে বা তোমার লেখা উচিত। দেন রেজাল্ট সেকশনে কি থাকে, আহ, ওই অ্যান্সার গুলা কি কি ছিল, মানে অ্যান্সার বের করার জন্য কি করছে সেটা থাকে মেথোডোলজিতে।
আর অ্যান্সার গুলো কি কি ছিল সেটা থাকে রেজাল্টসে। দিস ইজ অফেন শোন ইন টেবল অ্যান্ড ফিগার। সো এটার জন্য আমরা অনেক বেশি টেবলস, ফিগার্স, বিভিন্ন ধরনের ক্যারেক্টারাইজেশন থেকে মূলত আমরা হইতেছে পাই হইতেছে নিউমেরিক ভ্যালু। বাট সেটাকে আমরা চেষ্টা করি হইতেছে ফিগারে কনভার্ট করার, কারণ ফিগার ইজ মাচ মোর অ্যাট্রাকটিভ দ্যান নাম্বারস, রাইট? এটা মানুষকে বেশি অ্যাট্রাক্ট করতে পারে এবং মানুষ এটাতে বেশি মানে কি বলে, মাচ আন্ডারস্ট্যান্ডেবল। দ্যাটস ইট। দেন ডিসকাশন সেকশন থাকবে। রেজাল্ট এন্ড ডিসকাশন মোরালেস একসাথেই থাকে, বাট কোনো কোনো আর্টিকেল দেখা যায় যে এটা আলাদাও হইতে পারে। সো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস প্রজেক্ট, হাউ ডাজ ইট ফিট উইথ হোয়াট এলস ইজ নোন অ্যাবাউট দ্য টপিক। সো ডিসকাশনে আমরা নর্মালি যেটা করি যে আমি আমার যে অ্যান্সারগুলা পাইছি এই অ্যান্সারগুলো আসলে জাস্টিফাইড কিনা এবং কিভাবে জাস্টিফাইড, এই রিলেটেড কথাবার্তাগুলো আমরা শুধুমাত্র ডিসকাশন সেকশনে লেখার চেষ্টা করব। এবং প্রিভিয়াসলি যে যারা এই ফিল্ডে কাজ করছে তারাও এই ধরনের রেজাল্ট পাইছে কিনা এটাও এক ধরনের জাস্টিফিকেশন। সো এই এই এই- এই যে রেফারেন্স টানা ব্যাপারটা, এটাও কিন্তু এক ধরনের জাস্টিফিকেশনের প্রসেস। তো এই যে টাইপের জিনিসপাতিগুলো আমাদের ডিসকাশনে থাকবে। অ্যান্ড লাস্টলি দ্য রেফারেন্সেস, যে তুমি যে রেফারেন্স গুলা ইউজ করছো এগুলো অবশ্যই একটা মানে কোন একটা পার্টিকুলার স্টাইলে যেটা জার্নাল চায় ওই টাইপের ইয়াতেই থাকে। তো তুমি যদি যখন লিখতে যাবা তখন তোমাকে স্ট্রিক্টলি ওই জার্নালের হইতেছে রেফারেন্সের মানে স্টাইলটা ফলো করতে হবে। আর পড়ার ক্ষেত্রে রেফারেন্স সেকশনটা কিভাবে ইউজ করবা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে তুমি ধরো কোন একটা পার্টিকুলার টপিকে একটা ভালো পেপার পাইছো, তোমার উচিত হচ্ছে ফার্স্টে ওই পেপারেরই রেফারেন্স সেকশনে যতগুলো রেফারেন্স আছে ওই রেফারেন্স গুলা চেক করা। তাতে কি হবে, ওই পেপারটা তোমার যেহেতু ভালো লেগে গেছে, তো তার মানে ওই পেপার সিমিলার অসংখ্য পেপার কি হইতেছে সাইট করছে। সো ও যখন অসংখ্য সিমিলার পেপার সাইট করছে, ওই সমস্ত সিমিলার পেপার গুলাই তোমার জন্য তখন ভেরি ইম্পর্টেন্ট পেপার হয়ে দাঁড়াবে। সো তোমার কষ্ট কমে গেল। তুমি একটা পেপার খুঁজে পাইছো, ওই পেপারের হইতেছে রেফারেন্স সেকশনে যাও, যা দেখবা যে ওই রিলেটেড অসংখ্য পেপার সে অলরেডি ওইখানে সাইট করে রাখছে। সো তুমি ওই পেপারগুলো পরবর্তীতে জাস্ট খালি, ওখানে তো ডিওআই থাকি, জাস্ট ক্লিক করবা, চলে যাবা পেপারের ইয়াতে, পড়ে দেখো, দেখবা যে তোমার সময় অনেকখানি বাইচা গেছে। মানে অন্যথায় তুমি যদি শুধুমাত্র ওই পেপারটা পড়ে যদি বসে থাকতা এবং তুমি যদি ওই পার্টিকুলার পেপারের রেফারেন্স চেক না করতা এবং তুমি যদি আবার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করতে, দেখতে যে মোরলেস তুমি ওই পেপারগুলোই খুঁজে বের করতা, বাট তোমার লাগতো 10 দিন। বাট তুমি যদি এই যে ক্রস রেফারেন্সিং পড়ো, যে হইতেছে ওই পার্টিকুলার পেপারের কি কি রেফারেন্স আছে, দেন তুমি ওইখান থেকে 5টা পেপার পেলে, ওই 5টা পেপারের রেফারেন্স আবার চেক করো, দেখবা যে আরো এরকম 5টা পেপার পাইলা। এরকম করতে করতে দেখবা যে একসময় ওই ফিল্ডে মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট পেপার আছে সবগুলো তোমার ডেটাবেসে ঢুকে গেছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার্ড ওয়ে হাউ ইউ ক্যান স্টার্ট রিডিং আর রিসার্চ পেপার। দ্যাটস ইট। সো কারো কোনো কোশ্চেন থাকলে আমরা সেটা সেশনের শেষে ডিসকাস করতে পারি, নট অনলি ফর দিস সেশন, অলসো ফর দ্য প্রিভিয়াস সেশন। সো নোট নিয়ে রাখতে পারো, দেন লাস্টে জিজ্ঞেস করলে ডিসকাশনটা আরো ভালো হয় আর কি। দেন হাউ টু রিড এ রিসার্চ পেপার। সো এইটা আমি মোটামুটি একটা ওভারভিউ ওইটাতেই দিয়ে ফেলছি। এখানে জাস্ট কিছু কথাবার্তা বলা আছে। যেমন স্টেপ ওয়ানে হচ্ছে রিড দ্য টাইটেল কেয়ারফুলি। হ্যাঁ, টাইটেল কেয়ারফুলি না পড়লে তো আসলে বুঝতে পারবো না যে এটা আমার জন্য মানে মানে কি বলে রেলেভেন্ট পেপার কি। সেকেন্ড স্টেপে আমাদের পড়তে হবে অ্যাবস্ট্রাক্ট। দেন থার্ড স্টেপে আমরা পড়বো ইন্ট্রোডাকশন, কনক্লুশন। অ্যান্ড যখন আমাদের আমাদের হতেছে দরকার পড়বে তখন আমরা রিড দ্য আদার্স, এক্সপেরিমেন্টাল অ্যান্ড রেজাল্ট সেকশন পড়বো। সো যদি আমি সিকোয়েন্সের কথা বলি, দিস ইজ দ্য সিকোয়েন্স: স্টেপ ওয়ানে টাইটেল, স্টেপ টু অ্যাবস্ট্রাক্ট, স্টেপ থ্রিতে ইন্ট্রোডাকশন কনক্লুশন, স্টেপ ফোরে এক্সপেরিমেন্টাল রেজাল্ট। আচ্ছা, এটা হচ্ছে তুমি বিগিনার হিসাবে। তো যখন তুমি একটু প্রো হয়ে যাবা, যখন তোমার হইতেছে একটু মানে অভ্যাস হয়ে গেল, তুমি একটু ভালো টাইপের রিসার্চ করতে চাচ্ছ বা আরো মানে ভালো একজন রিসার্চার হতে চাচ্ছ, তখন আমরা কি করি,
আমরা সব পেপার পড়া বাদ দিই। যখন যেমন এখন আমরা মানে ইনিশিয়ালি আমরা কি করি, আমরা হচ্ছে দেখা যায় যে যা পাচ্ছি তাই পড়তেছি। বাট যখন আমরা একটু মানে ওই ফিল্ডে একটু পাকাপোক্ত হব, তখন যাই আমরা কি করি, আমরা হচ্ছে সব পেপার পড়ি না। যেমন হচ্ছে আমরা তখন দেখি যে হইতেছে কোন পার্টিকুলার জার্নাল থেকে জিনিসটা আসছে, এইটার হইতেছে মানে যেই জার্নাল থেকে আসছে সেই জার্নালটা কোন কোয়ার্টাইলে পড়ে, তার ইম্প্যাক্ট ফ্যাক্টর কেমন। বা হয়তো বা আমি কোনো একটা স্পেসিফিক জার্নালকে টার্গেট করে, মানে থাকে কিন্তু তোমার ধরো যে তুমি যে পার্টিকুলার টপিকে রিসার্চ করতেছো, ওই টপিকে কিছু ফ্ল্যাগশিপ জার্নাল থাকে যেগুলো আসলে খুবই মানে মানে খুবই মানে ভ্যালু এড করে, যে ওই পার্টিকুলার জার্নালে তোমার যদি আর্টিকেল থাকে তাহলে তুমি অনেক ভালো একজন রিসার্চার। তো এরকম যদি থাকে তাহলে দেখা যায় যে কি, আমরা সবসময় চেষ্টা করি যে সেই সে সে পার্টিকুলার যে জার্নালটাকে ফোকাস করে কাজ করতেছি বা হইতেছে আমি চাচ্ছি যে আমার কাজটা একটা ভালো জার্নালে পাবলিশ হোক। তো তখন আমরা রেফারেন্স গুলাও খুব ভালো ভালো জার্নাল থেকে আনারই চেষ্টা করি। আমরা চেষ্টা করি যাতে Q4 বা Q3 বা লোয়ার কোয়ার্টাইলের কোনো আর্টিকেলকে রেফারেন্স না করতে। কারণ লোয়ার মানে স্বভাবতই লোয়ার কোয়ার্টাইলের আর্টিকেল গুলার কোয়ালিটি খুব বেশি থাকে না। সো এই কোয়ালিটি ডিফারেন্সটা ভেরি ভেরি হাই। যে একটা Q4 আর্টিকেল থেকে একটা Q3 আর্টিকেলের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এরা যতখানি, একটা Q3 থেকে Q2 এর ডিস্টেন্স তার থেকে অনেক বেশি, অনেক বেশি মানে অনেক বেশি। ইভেন একটা Q2 থেকে একটা Q1 এর আর্টিকেল মানে ডিস্টেন্স মনে করো যে অনেক বেশি। ধরো যে আমি যদি ডিস্টেন্সের মানে উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে Q4 থেকে Q3 ডিস্টেন্স হবে রাজশাহী টু ঢাকা। বাট Q3 থেকে Q2 এর ডিফারেন্স হচ্ছে ঢাকা টু আমেরিকা। বাট Q2 থেকে Q1 এর ডিফারেন্স হচ্ছে ধরো যে পৃথিবী থেকে চাঁদে। এত ডিস্টেন্স। দ্যাট মিনস আমরা যখন Q1 এ কোনো পেপার পাবলিশ করতে চাই, মোস্ট অফ দ্য কেসেই আমাদেরকে ওই সমস্ত জার্নাল থেকেই হচ্ছে পেপার আনতে হবে, যে সমস্ত জার্নাল আসলেই খুবই মানে রেনাউন্ড এবং হচ্ছে খুবই ভালো। কারণ হইতেছে তারা সবকিছু স্ট্রিক্টলি মেনটেন করে। সো দ্যাটস ইম্পর্টেন্ট। দেন এটা একটা খুবই গুড প্র্যাকটিস, যেটা আসলে সবার ফলো করা উচিত আর্লি স্টেজ থেকেই। এবং তুমি তুমি যখন মানে হইতেছে পিএইচডি করতে বা মানে গ্র্যাড লেভেলে কোনো রিসার্চ শিখতে আসবা বা ইয়া করবা, তখন তোমাকে প্রথমেই এই জিনিসটা শেখাবে তোমার সুপারভাইজার। যে মানে যদি সে একটু ভালো টাইপের সুপারভাইজার হয়, আর যদি খারুস টাইপের সুপারভাইজার হয় তাহলে সে আসলে কিছুই শেখাবে না। বাট মানে এই জিনিসটা তোমাকে ফার্স্টে শেখানো হবে যে তুমি একটা পেপার পড়ার পরে কি করবা। ফার্স্ট জিনিসটা করতে হয়, এই প্র্যাকটিসটা তোমরা এখন থেকেই করবা। সেটা হচ্ছে পার্টিকুলার পেপারটার হইতেছে সামারি লিখবা 6-7 লাইনের মধ্যে। চেষ্টা করবা যে একটা সামারি লিখার, যে একটা পেপার পড়লাম, মানে এটাকে বলা হয় 1 পেজ রিভিউ। সো আমি একটা পেপার পড়লাম, ওই পেপারের সামারি লিখলাম 6-7 লাইনের মধ্যে। দেন আমি হইতেছে 3 or more স্ট্রং পয়েন্ট অফ দ্য পেপার। এই পেপারের 3টা স্ট্রং পয়েন্ট আমরা লিখবো, 3টা উইক পয়েন্ট লিখবো। স্ট্রং পয়েন্ট কেমনে মেনটেন করে, এটা একটা বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল তুমি যখন ওই ওই পার্টিকুলার ফিল্ডের থিওরি সম্পর্কে অলরেডি মানে অবগত হবা, যে তুমি হইতেছে অলরেডি ওই ইন্ট্রোডাকশন পড়ে পড়ে মোটামুটি থিওরিটা এখন ভালো বোঝো। তো তখন দেখবা যে অনেক রিসার্চারই তাদের আর্টিকেলের মধ্যে, রিসার্চ আর্টিকেলের মধ্যে দাবি করে রাখছে যে সে এই জিনিসটা তার মানে সে যে জিনিসটা নিয়ে কাজ করছে সেটা আসলে কাজ করে। বাট তুমি যখন ওইটার হইতেছে রেজাল্ট বা ডিসকাশন সেকশনে যায় দেখলা ওই রিলেটেড কোনো আলোচনা সে আর ওখানে করে নাই, বা ওই রিলেটেড মানে ওইটা করার জন্য যে ধরনের ক্যারেক্টারাইজেশন করা দরকার সেগুলো সে করে না। মানে ফর এক্সাম্পল কেউ একজন হইতেছে ফটোক্যাটালাইটিক আর হইতেছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি নিয়ে না কাজ করছে এই ন্যানো পার্টিকেলে। সো দেখা গেল যে কি করলো সে, এটা কিন্তু এইটা নিয়ে ডিসকাশন সে ইন্ট্রোডাকশনে করছে যে হ্যাঁ
এখানে হইতেছে মানে এটার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি অনেক ভালো, বাট তুমি রেজাল্টেন্ট ডিসকাশন সেকশনে যাই দেখলা যে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি নিয়ে কোনো কথা নেই, মানে ওই রিলেটেড সে কোনো টেস্ট খুব একটা করে না। সো দ্যাট মিনস এইটা ওই পেপারের একটা কি পয়েন্ট, উইক পয়েন্ট। আবার স্ট্রং পয়েন্ট কি হইতে পারে? স্ট্রং পয়েন্ট দেখলা যে তুমি হইতেছে নর্মালি কোনো একটা ন্যানো পার্টিকেল দেখা যায় যে আহ, এই যে ফটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটির মাধ্যমে যদি আমরা ডাইডিগ্রেডেশন করাই, তাহলে দেখা যায় যে মোরালেস এটা হচ্ছে কমপ্লিট মানে 100% ডাইডিগ্রেডেশন করতে সবগুলো ন্যানো পার্টিকেলেরই দেখা যায় যে এই 3-4 ঘন্টা লাগে মিনিমাম। এর নিচে এখনো আসছে কিনা মানে রিসেন্ট আমি আর্টিকেল পড়ি নাই, বাট 100% ডিগ্রেডেশন আমি যতদিন পর্যন্ত এই ফিল্ডে কাজ করতেছিলাম আমি দেখি নাই। সো তুমি হঠাৎ করে একটা পেপার দেখলা যে পেপারে হইতেছে হুম দেখাচ্ছে যে 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট ডাইডিগ্রেডেশন হয়েছে একদম 100%। সো এইটা একটা বিশাল স্ট্রং পয়েন্ট ওই পেপারটার জন্য। সো এই টাইপের যে ব্যাপার স্যাপারগুলো, এই ব্যাপার স্যাপারগুলো তুমি হতেছে লিখে রাখতে পারো। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি। এখন বাকিটা তোমার পার্টিকুলার রিসার্চের সাথে অ্যালাইন করে লিখতে হবে। দেন 3 or more ইওর পার্সোনাল অপিনিয়ন অন দ্য পেপার। হ্যাঁ, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তোমার যদি থিওরি অনেক বেশি ভালো হয়, তখনই তুমি ওই পার্টিকুলার পেপার সম্পর্কে তোমার পার্সোনাল অপিনিয়ন দিতে পারবে। তুমি যদি একটা পেপার মানে পড়ে সেটা সম্পর্কে তোমার পার্সোনাল ওপিনিয়ন দিতে পারো, তার মানে বুঝবা যে তোমার ওই ফিল্ডে মোটামুটি একটা নলেজ চলে আসছে, তুমি একজন ওই ফিল্ডে ভালো রিসার্চার হইতে পারবা। বাট তুমি যদি দেখো যে তুমি হচ্ছে পার্সোনাল ওপিনিয়নও দিতে পারতেছো না, তুমি স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট লিখতে পারতেছো না, বা তুমি ইভেন সামারিও লিখতে পারছো না, তুমি যদি সামারি লিখতে না পারো তাহলে এটা ওয়ার্স্ট কেস সিনারিও, যে তোমার মানে আরো পড়া লাগবে, তোমার থিওরি এখনো ক্লিয়ার হয়নি, কনসেপ্ট ক্লিয়ারই হয়নি। আচ্ছা, তুমি যদি সামারি লিখতে পারো তাহলে বুঝবা যে 6-7 লাইনের মধ্যে, তাহলে বুঝবা যে তুমি মোটামুটি বুঝছো। তারপরে যদি এটা অ্যাড করতে পারো তাহলে তুমি তুমি ইন্টারমিডিয়েট লেভেলে আসো এখন। আর তুমি যদি দেখো যে তুমি পার্সোনাল ওপিনিয়ন দিতে পারতেছো ওই পার্টিকুলার পেপারের উপরে, তাহলে বুঝবা যে তোমার মধ্যে মোটামুটি এক্সপার্টিজ আসছে ওই পার্টিকুলার টপিকের উপরে। সো দ্যাটস ইম্পর্টেন্ট যে তুমি তুমি জাজ করতে পারবে নিজেকে যে হচ্ছে আসলে তুমি এখন কোন স্টেজে আছো আর তোমার এখন কি করা উচিত। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই জন্যই এই গুড অভ্যাসটাকে আমরা হইতেছে সবসময় প্রমোট করি যে তুমি এই কাজটা করো। আচ্ছা, সো এই গেল রিসার্চ পেপার পড়ার টেকনিক, পড়ে কি করবা, এই টাইপের কথাবার্তাগুলো। এখন হইতেছে আমরা ডিসকাস করব রিভিউ আর্টিকেল নিয়ে। সো ফার্স্টেই, হোয়াট ইজ আ রিভিউ আর্টিকেল? রিভিউ আর্টিকেল কিছুই না, সামারি অফ অনগোয়িং রিসার্চ ওয়ার্ক ইন আ পার্টিকুলার রিসার্চ ফিল্ড। একটা পার্টিকুলার রিসার্চ ফিল্ডে কি কাজ হচ্ছে না হচ্ছে তার সামারি থাকে সেটাতে। দেন রোড ম্যাপ ফর নিউ রিসার্চার টু স্টার্ট জার্নি। কোন একজন নতুন রিসার্চার যদি ওই পার্টিকুলার আর্টিকেলটা পড়ে, সে বুঝতে পারবে যে এই রিসার্চটা মানে শুরু থেকে কিরকম ভাবে শুরু হয়েছিল। কারণ একটা আদর্শ রিভিউ পেপার, যদিও এখন আমরা অনেক অনেক রিভিউ পেপার দেখি বা আমরা নিজেরাও লিখি, বাট স্ট্রাকচারটা ওইভাবে খুব একটা ফলো করা হয় না। বাট ইউনো, রিভিউ আর আর্টিকেলেরও কিন্তু একটা স্ট্রাকচার আছে। যে ফর এক্সাম্পল, তোমার মনে করো যে টাইম সিরিজ, মানে টাইমটা থেকে শুরু হলো, মানে যে এই পার্টিকুলার টপিকটা কবে থেকে কাজ করা শুরু করছে মানুষ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। খুব ভালো রিভিউ আর্টিকেল গুলোতে তুমি এরকম জিনিস দেখতে পারবা যে হতেছে তারা আহ, মানে একটা সময় যখন রিভিউ আর্টিকেল লেখা হইতো তখন তো তোমার মনে করো যে এখনকার মতো অত বেশি ইনফরমেশন একসাথে পাওয়া যাইতো না। বাট এখন তো তোমার মনে করো যে সব মানে মানে অসংখ্য পেপার তোমার কাছে থাকে, এই জন্য মানুষ হইতেছে মানে প্রবলেম স্পেসিফিক রিভিউ আর্টিকেল লেখে। তো দেখা যায় যে প্রবলেম স্পেসিফিক রিভিউ আর্টিকেল যখন লিখি, তখন আসলে অনেক কিছুই আমরা ওইখানে মেনশন করি না। যেমন তার মধ্যে একটা হইতেছে এই মানে টাইম লাইন। কিন্তু
তুমি যদি খুবই ভালো লেভেলের একটা রিভিউ আর্টিকেল লিখতে চাও, যে আমি খুবই ভালো এবং খুব হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে, প্রায় 17, 18, 20, 25 বা ন্যাচারের মতো জার্নালে আমি রিভিউ আর্টিকেল পাবলিশ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে তোমাকে এই টাইম লাইন ফলো করতে হবে। যে আচ্ছা, এই জিনিসটা শুরু হয়েছিল এখান থেকে, তারপরে এত বছর পরে এখানে ছিল, তারপরে এখানে ছিল, তারপরে এখানে ছিল, এবং বর্তমানে এখানে আছে। এই জিনিসটা তুমি যদি করতে পারো, এই টাইম লাইন যদি সাজাইতে পারো, এটা তোমার কাছে খুব ইজি মনে হচ্ছে যে আচ্ছা এটা কোনো ব্যাপার। বাট এই টাইম লাইন সাজানোর জন্য তোমাকে অসংখ্য রিসার্চ পেপার পড়তে হবে। অসংখ্য রিসার্চ পেপার পড়ে দেন তোমাকে ওই জিনিসটা থেকে এই এই মানে হইতেছে ইনফরমেশন গুলা নিয়ে আসতে হবে। কিন্তু সেগুলো, আর পেপার তো তুমি হইতেছে র্যান্ডম ওয়েতে পড়বা, তুমি তো সিকুয়েন্সিয়ালি পেপার পড়বা না। তো তাইলে তুমি টাইম ফ্রেম কেমনে সাজাবা, ওইটা হচ্ছে, ওই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে তোমার লিটারেচার ম্যাট্রিক্স, ওটা আমরা পরে আসবো। দেন স্টোর হাউস অফ ইম্পর্টেন্ট নলেজেস হুইচ আর রিকোয়ার্ড ফর রিসার্চ। হ্যাঁ, তুমি তোমার মানে হইতেছে ইম্পর্টেন্ট যতগুলা পয়েন্ট আছে, যে তুমি একটা এক্সপেরিমেন্ট করলা, সেই এক্সপেরিমেন্টের জন্য তোমার ইনফরমেশন লাগতে পারে। সেটাও রিভিউ পেপারে অনেক সময় আমাদের এক্সপেরিমেন্টাল সেকশন থাকে, যে এই পার্টিকুলার টপিকের উপরে রিভিউ, ওর আন্ডারে একটা সেকশন থাকে যেখানে হচ্ছে এক্সিস্টিং মেথোডোলজি বা হচ্ছে এক্সিস্টিং বিভিন্ন ফেব্রিকেশন টেকনিক বা এই টাইপের জিনিসপাতি মেথডস, এগুলো নিয়ে মানে একটা পোর্শন লেখাই থাকে ওইখানে, জেনারেলাইজড ওয়েতে বলা থাকে যে কিভাবে কিভাবে পার্টিকুলার জিনিসটা করতে হয় বা করে তা। তো ওইটা পড়লে তুমি ভালো আইডিয়া পাবা যে তুমি তোমার এক্সপেরিমেন্টেশন কিভাবে কাজে লাগাইতে পারবা। আর সেকেন্ডলি, ওখান থেকে তোমার এক্সপেরিমেন্টেশনের পরে যে রেজাল্ট আসবে, ওটা ভ্যালিডেশন করার জন্য ইনফ ইনফরমেশন ওইখানে থাকবে। সো দ্যাটস ওয়াই উই আর সেইং আ স্টোর হাউস অফ ইম্পর্টেন্ট নলেজেস হুইচ আর রিকোয়ার্ড ফর রিসার্চ। Then a stock of previously done mistakes. Very important. This one is very important. And যে একটা ভালো রিভিউ আর্টিকেলের মোস্টলি তুমি যখন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবা, সেই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কোথায় করবা? অবভিয়াসলি প্রিভিয়াস যারা হইতেছে অথর, তারা যে যে জায়গাগুলোতে ভুল করছে ওইগুলোতে ভুল করবে, মানে ওগুলাতে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা হয়। তুমি যখন রিডার, তখন তুমি হইতেছে ওই জিনিসগুলাকে জানতে পারবা পড়লে। আর তুমি যখন রাইটার, তখন তুমি ওই জায়গাগুলোতে কনস্ট্রাকশন ক্রিটিসিজম তোমাকে নিজে করতে হবে, তুমি যদি রিভিউ আর্টিকেল লিখতে চাও। সো দ্যাটস ওয়াই আ স্টক অফ প্রিভিয়াসলি ডান মিস্টেক্স, এ রিভিউ পেপার ইজ এ স্টক অফ প্রিভিয়াসলি ডান মিস্টেক্স। And lastly, one of the best way to find research gap. Yeah, it's very important যে তুমি রিভিউ আর্টিকেল পড়া যদি শুরু করো, তুমি তোমার রিসার্চের খুবই আর্লি স্টেজে একটা রিভিউ আর্টিকেল পড়লা, দেখবে যে ওইখানে সমস্ত থিওরি গুলো অনেক বেশি স্ট্রাকচার হতে থাকে। তো তুমি ওইটা পড়ার পরে দেখবা যে হচ্ছে ওখান থেকেও অনেক মানে ভালো রিভিউ আর্টিকেল গুলোতে যারা লিখে, তারা দেখা যায় যে কিছু কিছু রিসার্চ গ্যাপ সম্পর্কে ভালো আইডিয়া দেয়। বাট দ্য থিং ইজ দ্যাট, এই ক্ষেত্রে তোমাকে একটু চেক করে নিতে হবে যে হইতে পারে যে 2025-এ একজন রিভিউ আর্টিকেল লিখছে এবং সে 4টা বা 5টা রিসার্চ গ্যাপের কথা বলছে। তুমি এখন রিসার্চ শুরু করছো 2027-এ। তো 2027-এ তুমি যে ওই 5 মধ্যে যে কোনো একটা রিভিউ, মানে কি বলে, গ্যাপ নিয়ে কাজ শুরু করে দিলা চেক না করে, এটা কিন্তু খুবই মানে হইতেছে বোকামি কাজ হবে। কারণ হইতেছে 2025-এ যে রিভিউ আর্টিকেলটা পাবলিশ হয়েছে, ওইটা 2 বছরে অসংখ্যবার পড়া হয়েছে, এবং ওখান থেকে অলরেডি মানুষ ওই সমস্ত মানে দের ইজ হাই চান্স যে ওই রিসার্চ গ্যাপ গুলো মানুষ পিক করে ফেলছে। সো মোস্ট রিসেন্ট পেপার গুলো, রিসার্চ গ্যাপ গুলো তোমাদের জন্য খুব বেশি কার্যকর হইতে পারে। আর তুমি যখনই রিসার্চ গ্যাপ পাবা, ওগুলো আসলে মানে নর্মালি পেপারটা মানে ফিউচার আউটলুক বা লিমিটেশন বা এই টাইপের জায়গাগুলোতে লেখা থাকে, ওগুলো পিক করে দেন চেক করা উচিত যে হইতেছে আসলে এই টাইপের কাজগুলো অলরেডি হয়ে গেছে কিনা। যদি না হয়ে যায় তাহলে তো ইউ আর লাকি। দেন তোমার মনে করো যে অনেকখানি কাজ কমে যাবে, এবং তুমি হইতেছে তোমার পার্টিকুলার রিসার্চ কোশ্চেন ডেভেলপ করে তোমার রিসার্চ শুরু করতে পারো। দ্যাটস ইট। দেন একটা রিসার্চ পেপারকে কিভাবে রিভিউ করতে হয়, এখানে কিছু মানে স্টেপস দেয়া আছে। সো ফার্স্ট স্টেপ কি করতে হবে,
স্টেপ ওয়ানে আমরা অ্যাবস্ট্রাক্টটা কেয়ারফুলি পড়বো। পরে অ্যাবস্ট্রাক্ট করলে কি আমরা ওই মানে পেপারটা রেলেভেন্ট কিনা বা ওই পেপারে কি করা হয়েছে এগুলো সম্পর্কে ছোট ছোট ধারণা পাবো। কারণ অ্যাবস্ট্রাক্টে আমরা কি থাকে, অ্যাবস্ট্রাক্টের ফার্স্টের লাইনটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লাইন, টপিক লাইন বা টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সে তোমার মনে করো যে কি নিয়ে কাজ হয়েছে বা কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা ফুটায় তোলা হয় ফার্স্টে একটা রিসার্চ পেপারে। দেন সেকেন্ডে থাকে হইতেছে প্রবলেম স্টেটমেন্ট, যে এটাতে কি প্রবলেম ছিল সেই প্রবলেম স্টেটমেন্টটা থাকে। তারপরে পরের পরের লাইনে থাকে হইতেছে সেটা সলভ করার জন্য কি করা হয়েছে। তারপরের লাইনে থাকে হইতেছে, তার মানে কি প্রথম দুই লাইন কিন্তু আসলে ইন্ট্রোডাক্টরি লাইন। এটা মানে একটা অ্যাবস্ট্রাক্ট কিন্তু একটা রিসার্চ পেপারেরই কি সামারি বা রিফ্লেকশন, সো ওখানে সবই থাকবে। সো প্রথম দুই লাইন কি কিসের মধ্যে পড়লো, ইন্ট্রোডাকশনের মধ্যে। তারপরের লাইন পড়লো মেথোডোলজির মধ্যে, কি কি করা হয়েছে, কি কিভাবে সেটাকে মানে হইতেছে টেস্ট করা হয়েছে, এরা বললো মেথোডোলজির মধ্যে। তারপরে কিন্তু অ্যাবস্ট্রাক্টে তোমার ইয়া থাকে, রেজাল্ট থাকে, সবগুলা রেজাল্ট কি কি, কি রেজাল্ট পাওয়া গেছে, মানে ইম্পর্টেন্ট কোন কোন রেজাল্ট পাওয়া গেছে সবগুলা কিন্তু ওখানে লিখতে হয় উইথ নিউমেরিক্যাল ভ্যালুস যদি থাকে। মোস্ট মাস্ট তোমাকে নিউমেরিক্যাল ভ্যালু ওখানে উল্লেখ করতে হবে। তো তার মানে তোমার ওখানে রেজাল্ট থাকলো। রেজাল্ট থেকে লাস্টে তোমার মনে করো যে হইতেছে আহ, কি থাকবে, লাস্টে থাকবে হইতেছে তোমার একটা সেন্টেন্স যেটা হইতেছে কনক্লুডিং সেন্টেন্স। তো ওইখানে তুমি ধরো যে হইতেছে এটা ভালো না খারাপ বা এই টাইপের জিনিসপাতি বা কোথায় অ্যাপ্লিকেশন করা যায় যেতে পারে, এই টাইপের কথাবার্তাগুলো ওখানে লেখা থাকে। সো একটা অ্যাবস্ট্রাক্ট কিন্তু একটা রিসার্চ পেপারের রিফ্লেকশন। তো এইটাই আর কি, ওই অ্যাবস্ট্রাক্ট পড়লে পুরো রিসার্চ পেপার সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে যায়। সো ওটা ভেরি ইম্পর্টেন্ট, মানে কেয়ারফুলি পড়া উচিত। দেন স্টেপ টু এ আমরা পড়বো read introduction and what problems authors are trying to solve and their অলরেডি আমি এটা ডিসকাস করে ফেলছি তখন, যে হতেছে আমরা ইন্ট্রোডাকশন কেন পড়বো এবং কি কি জিনিসগুলো মাথায় রেখে পড়বো বা যখন লিখবো তখন কি কি জিনিস মাথায় লিখবো। দ্যাটস দ্য থিং, যে অথর কি কি প্রবলেমের কথা বলছে এবং কি কিভাবে সলভ করার চেষ্টা করছে, এটা ইন্ট্রোডাকশন আছে। Then try to find out the hypothesis of the author's claim of the paper. That point is very important, যে তোমাকে খুঁজে বের করতে, মানে খুঁজে বের করা যে তার হাইপোথিসিসটা কি ছিল। সে তো আর বলে রাখবে না যে হইতে আমি মানে ইন্ট্রোডাকশনের মধ্যে যে হাইপোথিসিস কোলন, তারপরে হাইপোথিসিসটা লিখলাম ইনভার্টেড কমা টমা দিয়ে, মনে করো যে বিভিন্ন কালার টালার করে। তো এরকম করে তো আর রিসার্চ পেপারে বলা থাকে না যে এটা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস ওর মধ্যেই থাকে, বাট তোমাকে পড়ে বুঝে নিতে হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, ট্রাই টু ফাইন্ড আউট হাইপোথিসিস or author's claims of the paper. দেন স্টেপ ফোর, এবং ওইটা বুঝতে ধরতে পারলেই কিন্তু তুমি তখন ওই পেপারের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, তারপর তোমার মানে ইয়া কি বলে তোমার ওপিনিয়ন, এই জিনিসগুলো কিন্তু লিখতে পারবা। তো বুঝতে হবে যে ওগুলা লেখার জন্য তোমাকে হাইপোথিসিস ধরতে পারাটা আগে শিখতে হবে। তো তখন মানে তুমি যদি এই জিনিসটা বুঝতে না পারো তাহলে দেখবা যে তুমি আসলে তখন তুমি নিজে জাজ করতে পারবা তুমি রিসার্চের কোন স্টেজে আছো বা তোমার আরো পড়াশোনা করা দরকার আছে কিনা বা আরো রিসার্চের সময় দেওয়ার দরকার আছে কি না। দেন স্টেপ ফোর, ট্রাই টু ফাইন্ড আউট দ্য অথর্স কিপ নলেজ ইন দ্য টপিক। ও আচ্ছা, এটা ওই যে ওইটার কথাই বললাম যে তুমি যখন হাইপোথিসিস দাঁড় করতে পারবা তখন দেখবা যে তার স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট কিরকম, যাতে করে তুমি যখন লিখতে যাবা তখন তুমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারো তার, যে যে জায়গাগুলোতে তার দুর্বলতা আছে বা সে কাজ করা উচিত ছিল বা করে নাই, বা মানে ভুজুং ভাজুং দিয়া পার হয়ে গেছে। তো এই টাইপের জায়গাগুলোতে যদি তুমি হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারো, সো সেটার কথা বলা হয়েছে স্টেপ করে চেষ্টা করতে হবে। এন্ড লাস্টে তো বলাই আছে ডু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, দ্যাটস ইট। ওকে, সো এইটা ছিল হইতেছে আমাদের একটা রিভিউ আর্টিকেল কি, একটা রিসার্চ পেপারকে কিভাবে রিভিউ করতে হয়। দেন মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা রিসার্চের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিটারেচার ম্যাট্রিক্স। সো এইটা একটা কি ছিল, একটা ছিল হইতেছে গুগল শিট।
এই জিনিসটা এখানে ছিল, এই জিনিসটা এখানে ছিল, এই জিনিসটা এখানে ছিল, মানে এক্সপান্ডেড ছিল, কিন্তু ওইটা তো আসলে এখানে ওইভাবে দেখানো পসিবল না। দ্যাটস ওয়াই আমি জাস্ট জিনিসগুলো কেটে কেটে আনছি। তো লিটারেচার ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয়, মানে বানাইতে হয়, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা পার্টিকুলার টপিকে রিসার্চ শুরু করে ফেলছি, তো আমরা এখন মোটামুটি এই টপিক সম্পর্কে খুবই মানে ওয়াকিবহাল, যে আমরা কি হয় কেমনে হয় এই টাইপের জিনিসপাতি সম্পর্কে জানি জানি। তো আমাদের এখন মানে ডেটাগুলোকে ইনফরমেশনে কনভার্ট করতে হবে যাতে আমি ডিসিশন মেক করতে পারি। দ্যাটস ওয়াই তখন আমরা কি করি, কারণ হইতেছে তোমার কাছে কি, তুমি যখন হইতেছে অসংখ্য পেপার পড়বা, অসংখ্য পেপারের সামারি তোমার কাছে থাকবে, তো তুমি তো প্রত্যেক দিন ওই সামারি উল্টায় উল্টায় দেখতে পারবা না। হ্যাঁ, তোমার মানে সপ্তাহে একদিন দেখলে তোমার মনে করো যে আইডিয়া আরো বেশি মানে হইতেছে আহ, ইয়া হইলো, অর্গানাইজড হইলো। বাট এটা তো আসলে পসিবল না। বা তোমার ধরো যে কুয়েরি করা দরকার, যে কোনো একটা পার্টিকুলার জিনিস তুমি খুঁজতেছো, সেটার জন্য তো প্রত্যেক পাতায় উল্টায় উল্টায় বা প্রত্যেক পেজে যায় যায় তো আসলে দেখা পসিবল না। তুমি যদি ওয়ার্ডেও লিখো তাও তো তোমাকে স্ক্রল করে করে দেখা, এটা আসলে মানে ব্রেইন আসলে প্রসেসিং এর জন্য খুবই খুবই মানে হার্ড একটা ব্যাপার। সো দ্যাটস ওয়াই এই সমস্ত জটিলতা থেকে মুক্তির উপায় হইতেছে লিটারেচার ম্যাট্রিক্স বানানো। লিটারেচার ম্যাট্রিক্স বানালে কি হয়, যে দেখো যে এখানে আমরা কি কি জিনিস আনি। তো ফার্স্টে তো টাইটেল থাকে, দেন অথর, দেন ডেট। সো টাইটেল আনলাম, তার সাথে অথর আনার কি দরকার, এই টাইটেল আর অথর মিলায়ে তোমার পেপারের একটা পজিশন ফিক্স করবে, যে ধরো যে তুমি এই পার্টিকুলার পেপারটা পড়ছো অলরেডি, যাতে এই ডুপ্লিকেট মানে এই পেপারটা তুমি আবার না পড়ো, কারণ এত বেশি পেপার পড়বা তুমি কনফিউজ হয়ে যাবে যে এই পেপারটা পড়ছো কি পড়োনি। সো তুমি যদি জিনিসটা হইতেছে এবং এই টাইটেল এবং অথরের নাম দিয়ে সেভ করে রাখো, মানে এরকম করো, তাহলে দেখবে যে তোমার আর ডুপ্লিকেট হওয়ার চান্স কম। কিন্তু তুমি যদি দেখা যাচ্ছে যে শুধুমাত্র টাইটেল দিয়ে করতা, তাহলে দেখতে যে হইতেছে তুমি বুঝতেই পারবা না যে তুমি অলরেডি আবার এই পেপার পড়ে ফেলছো। বা তুমি যদি শুধু অথর দিয়ে সেভ করতা, তাইলেও দেখবে যে একই অথর অসংখ্য পেপার লিখছে। সো এই দুইটার কম্বিনেশন ইজ এ ভেরি স্ট্রং। যে তুমি এই দুইটা যদি একসাথে রাখো, তাহলে তুমি যদি মানে প্রত্যেকবার যখন হয়েছে একটা পেপার অ্যাড করতে যাবা বা পড়তে চাবা, তার আগে যদি তোমার লিটারেচার ম্যাট্রিক্সে এসে কন্ট্রোল এইচ করো, কন্ট্রোল এইচ করে হইতেছে সার্চ বার ওপেন হইলে তুমি জাস্ট খালি টাইটেলটা অথবা হইতেছে হ্যাঁ টাইটেলটাই যদি সার্চ করো, তো তাহলে তোমাকে ওটা দেখাবে যে তোমার ম্যাট্রিক্স এর মধ্যে অলরেডি এটা আছে কিনা। যদি থাকে তাহলে তুমি একটু ওটার অথরও ম্যাচ করায় দেখবা যে এই পার্টিকুলার পেপারই কিনা। যদি হয় তাহলে তুমি এটাই গেল, আর যদি না হয় তাহলে তুমি পেপারটা অ্যাড করে মানে তারপরে কি ইনফরমেশন গুলা ওখানে পেস্ট করতে পারো। সো দেখো এখানে আমি কি কি জিনিসপাতি অ্যাড করছি, টাইটেল গেল, অথর গেল, ডেট। আচ্ছা, ওই যে আমি বলছিলাম যে টাইম ফ্রেম, টাইম ফ্রেমটা কিভাবে তুমি সাজাবা ক্রোনোলজিক্যালি, দেন সেটার ক্ষেত্রে আমরা যদি এই যে মানে প্রত্যেকটা বছর বছর অনুযায়ী পেপারটাকে সাজাচ্ছি, তো আমি যখন র্যান্ডমলি পেপার পড়তেছি তখন কিন্তু এই জিনিসগুলো র্যান্ডম ওয়েতেই থাকবে, যে কোন প্রথমে 2025-এর একটা পেপার পড়ছি, তারপর হয়তো 2022-এর পেপার পড়ছি। আর দুই নম্বর মানে আর একটা জিনিস মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে মোস্ট রিসেন্ট পেপার গুলোই আমাদেরকে পড়ে ফেলা উচিত। সর্বোচ্চ পিছনে 5 বছর পর্যন্ত যাওয়া যাইতে পারে, 10 বছর হইতেছে চূড়ান্ত সীমা, 10 বছরের বাইরে আসলে যাওয়া উচিত না। 10 বছরের বাইরে যে সমস্ত রিসার্চ পেপার ওই ফিল্ডে আছে ওগুলাকে আমরা ডেট ধরে নিই। বাট যদি তোমার প্রয়োজন লাগে, তোমার রেফারেন্স করা লাগে বা সামথিং লাইক দ্যাট, সেই ক্ষেত্রে তুমি চাইতে পারো অনেক বেশি মানে ডিপেন্ড করার জন্য তোমার নলেজ, বা তুমি যদি এই যে টাইম ফ্রেম ওয়াইজ কোনো একটা রিভিউ আর্টিকেল লিখতে চাও, সেই ক্ষেত্রে চাইতে পারো। বাট ইট ইজ সাজেস্টেড, মানে রেকমেন্ডেড, যে তুমি হইতেছে বিগত 5 বছরের পেপার পড়ো, অথবা সর্বোচ্চ হলে 10 বছর, যদি 5 বছরের মধ্যে খুব বেশি কাজ হয়ে না থাকে। দেন তুমি যদি এই পেপারগুলো এইভাবে ডেট ওয়াইজ সাজাও, দেন আমরা যদি এখানে সর্টিং করি, যে আমরা মানে হইতেছে কি বলে বড় থেকে ছোটতে সাজাই, তাহলে দেখবা যে মোস্ট রিসেন্ট ধরো যে তুমি 2026-এ যদি এই কাজ করো, তাহলে 26-এর পেপার গুলো শুরুতে আসছে, তারপরে 25-এর পেপার আসছে, তারপর 24-এর পেপার আসছে, এইভাবে এইভাবে তুমি যত দিন পর্যন্ত পড়ছো ওইটা সম্পর্কে তোমার মানে ওই ওই জিনিসগুলাতে চলে আসবে অটোমেটিক্যালি, তোমার আর কাজ করা লাগবে না। তখন তুমি জাস্ট খালি সাজায় ফেলতে পারবে। আর যখন তুমি এইভাবে সাজাবা তখন তোমার ইনফরমেশন গুলো আরো বেশি অর্গানাইজড হবে।
যে দেখবা যে মানে উদ্ভট উদ্ভট জিনিস মানুষ আগে ইউজ করতেছিল, বাট এখন জিনিসটা তারা ওই প্রবলেম গুলা সলভ করে 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 হয়তোবা তুমি খেয়াল করে দেখবা যে এই পার্টিকুলার রিসার্চে, ফর এক্সাম্পল বলতেছি, যে শুরুতে ইউজ করতো মেটাল, বাট মানে সেটা হইতে পারে 2020 সালে যখন রিসার্চ শুরু হয়েছে তখন এটাতে মেটাল ইউজ করতো, কিন্তু এখন আইসা দেখতেছো তুমি সেইখানে আসলে মেটালের আর কোনো ইউজ নাই। সেখানে দেখতেছো তুমি কম্পোজিট টাইপের মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, হইতে পারে যে হইতেছে কোনো সিরামিক কম্পোজিট বা বা পলিমার বেসড কম্পোজিট, এই টাইপের কোনো কম্পোজিট ইউজ করা হচ্ছে। সো এটা একটা হিউজ চেঞ্জ। তো তখন তখন তোমার প্রসেসিংটা আরো বেশি মানে মানে ইনফরমেশন গুলা তোমার মাথায় রাখা এবং প্রসেস করে আইডিয়া জেনারেশন করার জন্য ইজি হবে। কারণ যেটা 2020 সালে যেখানে মেটাল ইউজ করা হয়েছে, এখন তুমি যদি 2026 সালে আইসা আবার মেটাল ইউজ করো যেখানে অলরেডি মানুষ হইতেছে বিভিন্ন আপগ্রেডেড টাইপের মেটেরিয়াল লাইক কম্পোজিট ইউজ করতেছে, তো তাইলে তো তুমি এই যে এখন রিসার্চের সাথে টিকেই থাকতে পারবা না। দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তুমি তোমার রিসার্চ লিটারেচার ম্যাট্রিক্সটা তৈরি করো। এটা চাচ্ছে না। ইয়েস, গো। সো হইতে পারে যে তোমার মেটেরিয়ালস কি মেটেরিয়ালস ইউজ করছো ওইটা দরকার হইতে পারে, তুমি ওটা লিখতে পারো। দেন বিভিন্ন ধরনের তোমার প্যারামিটার থাকে, যেমন আমার এই রিসার্চে কিছু প্যারামিটার ছিল, এই প্যারামিটার গুলা সম্পর্কে আমি এখানে নাম লিখে রাখছি। এই পেপারে হয়তো বা এই পেপারে এই জিনিসটা ছিল না। সো এই দুইটা ছিল আমার জন্য ইম্পর্টেন্ট জিনিস, যে ওয়াটার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আর ওয়েটেবিলিটি। মানে এক্সাম্পলের জন্য বলতেছি, আমার জন্য ইম্পর্টেন্ট দুইটা প্যারামিটার ছিল, বাট এই পার্টিকুলার রিসার্চ পেপারে তারা এই দুইটা জিনিস উল্লেখ করেনি। এই এই দুইটা জিনিস ডিনোট করে যে হইতেছে জিনিসটা হইতেছে কাজ করে কি করে না, অথচ দেখো যে তারা এই দুইটা জিনিসের কথা উল্লেখই করে না এই জায়গায়। তো তার মানে এই রিসার্চ পেপারটা কিন্তু খুব বেশি স্ট্রং একটা রিসার্চ পেপার না। তারা অন্যভাবে জিনিসটাকে হইতেছে কোনোভাবে প্রুভ করার ট্রাই করছে। বাট ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে তাদের উল্লেখ করা উচিত ছিল যে এই ওয়াটার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল এবং ওয়েটেবিলিটি কোনো একটা টেস্ট করা উচিত ছিল, বাট তারা করে নাই, অথচ তারা বলতেছে তাদের সিস্টেম কাজ করে। সো এইটা আমার পেপারে আমি যখন রিভিউ আর্টিকেল লিখবো বা কোথাও একটা লিখতে যাবো, তখন আমি বলবো যে এটা তাদের হইতেছে একটা উইক পয়েন্ট ছিল। ওইভাবে তো আর লিখবো না যে হইতেছে উইক পয়েন্ট ছিল, আমি কনস্ট্রাকটিভ ওয়েতে তাদের ক্রিটিসিজম করবো। দেন এই যে দিস ওয়ান ইজ এন ইম্পর্টেন্ট, যে ওই যে মানে স্ট্রং পয়েন্ট, যে অ্যাডিশন অফ ন্যানো পার্টিকেলস টু মেক কন্ট্রোল রাফ সারফেস। সো এইটা একটা স্ট্রং পয়েন্ট, যেটা আমি হইতেছে স্ট্রং পয়েন্টে লিখতে পারি। আবার দেখা যাচ্ছে পরোসিটি ডাইমেনশন ইফেক্ট এগুলা কোনো কিছু উল্লেখ করা নাই। দেন সিনথেসিস মেথড, সিনথেসিস বা ফেব্রিকেশন মেথডটা আমি এখানে ছোট্ট করে লিখে রাখছি। এটা আমার জন্য ইম্পর্টেন্ট কারণ আমি যখন আমার মডেল বিল্ড করব তখন আমি এগুলা থেকে ছোটখাটো একটা ধারণা নিতে পারবো। দেন এখানে কিছু আমার নিজস্ব স্পেশাল রিমার্কস ছিল যেগুলো আমি লিখে রাখছি, বা হইতেছে এই যে অ্যাপ্লিকেশন কোথায় কোথায় করা যাইতে পারে এগুলা লিখে রাখতে। এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট মানে কি পয়েন্ট। সো একটা মানে কি বলে লিটারেচার ম্যাট্রিক্স এইভাবে তৈরি করতে হয় যে তুমি তোমার পার্টিকুলার কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলা কে মানে দেখতে চাচ্ছ। তো তখন যখন তোমার ধরো ফর এক্সাম্পল এইখানে আমার ওই যে ওয়াটার কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। তো এই ওয়াটার কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা যখন আমি হইতেছে সে 20টা পেপার পড়বো, তো 20টা পেপারে কিন্তু পরপর 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 এরকম করে সাজানো থাকবে। আমি যদি জিনিসটা একটু আরেকটু দেখাই, অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে কিরকম হয় তাইলে আরো ক্লিয়ার হবে। সি, দিস ইজ ওয়ান অফ মাই লিটারেচার ম্যাট্রিক্স। মানে এই জিনিসটা আসলে এরকম হয়। এই যে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। সো এই জিনিসটা আসলে এরকম হয়। সো ফর এক্সাম্পল আমার এই পার্টিকুলার রিসার্চের জন্য আমার এই তিনটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, যে অ্যানালাইট যদি বা রেঞ্জ, কোন রেঞ্জের মধ্যে সে কাজটা করতে পারে। সো দেখো যে আমি এখানে যে কটা পেপার পড়ছি সেখানে এক দুই তিন, তিনটা ইনফরমেশন কিন্তু এরকম আছে। আমি যদি জাস্ট খালি এরকম করে স্ক্রল ডাউন করে নিচে যেতাম, তাহলে আরো 20টা পেপার যদি থাকতো আমার, তাইলে এই সমস্ত ইনফরমেশন গুলো এই জায়গায় থাকতো। তো তুমি তো এখান থেকে কোনো না কোনো ডিসিশন মেক করা বা কোনো একটা কোয়েরি করা বা তোমার রেজাল্টের সাথে এই মানে লিটারেচারের রেজাল্ট মেলানো, এই জিনিসগুলো খুবই
ইজি হইতো, বা তুমি এই পার্টিকুলার পুরা লিটারেচার ম্যাট্রিক্সটাকেই তুমি হইতেছে তোমার রিভিউ আর্টিকেলে তুলে দিতে পারো, অথবা হইতেছে তোমার রিসার্চ পেপারের জন্য বিভিন্ন টেবিল বানাইতে হয়, কম্প্যারিজন টেবিল সেইখানে বানাইতে পারো, বা তুমি এগুলা দিয়ে বিভিন্ন ধরনের চার্ট বানায় তোমার পার্টিকুলার বা কি কি বর্ণনা করা হয়েছে, কি 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 প্যারামিটার আসলে এখানে আছে, এই টাইপের জিনিসপাতি গুলাই এখানে থাকে। কারণ অ্যাবস্ট্রাক্টে আসলে এখানে তোমার খুব বেশি মানে রেজাল্ট আনার সুযোগ নেই, কারণ তুমি তো এখানে কোনো ইনফরমেশন তৈরি করোনি বা কোনো ডেটা জেনারেট করোনি। সো ওইখানে আসলে অ্যাবস্ট্রাক্টের ডেটা আমরা আনতে পারি না, বাট কি কি নিয়ে ডিসকাশন করছি বা কি কি জিনিস করছি, ওই রিলেটেড জিনিসপাতি গুলা এই জায়গায় বেশি থাকে। দেন ইন্ট্রোডাকশন সেকশন থাকে। ইন্ট্রোডাকশন সেকশনে ওই এখানেও এখানকার ইন্ট্রোডাকশন সেকশন ওরকম না যে তোমাকে একটা পার্টিকুলার রিসার্চ প্রবলেম স্টেট করতে হবে, ওইরকম না। বাট হইতেছে যে ওভারঅল একটা ডিসকাশন, যে যে ডিসকাশনটা মানুষকে পুরা রিভিউ আর্টিকেলটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিবে, এরকম একটা, বা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড গ্রো করার জন্য, মানে একদম নিউ রিসার্চার সে কিছুই বুঝতেছে না, তার জন্য থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে ইন্ট্রোডাকশন, আর বডিতে দেখবা যে প্রত্যেকটা জিনিস ধরে 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 ব্যাখ্যা করা আছে, এবং তার সাথে প্রত্যেকটা জিনিসের সাথে দেখা যাচ্ছে যে আহ, একটা দুইটা তিনটা চারটা বা অসংখ্য, যে যতগুলা পারা যায় তোমার ইনফরমেশনের ইয়ার উপরে, অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে তোমার হইতেছে রিসার্চ, মানে ওই ফিল্ডে কারা কি রিসার্চ করছে তার একটা মানে ইয়া থাকবে আর কি, যে কি বলে রেফারেন্স থাকবে, এবং সেগুলো রেফারেন্সের হইতেছে তোমার, সেগুলো ইনফরমেশনের উপরে তোমার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকবে, দ্যাটস ইট। আর লাস্টলি দ্য কনক্লুশন, কনক্লুশন অনেকটাই অ্যাবস্ট্রাক্টের রিফ্লেকশন এখানে, মানে রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে মোরালেস সেমই থাকে। সো ইয়া, দ্যাট ইজ দ্য পার্ট অফ রিভিউ আর্টিকেল। কারণ এটা কমপ্লিটলি ডিপ, মানে তোমার হচ্ছে নিজের মতো করে সাজায় নিতে হয় অনেকটাই, যে তোমার ওই ফিল্ড সম্পর্কে অসংখ্য পেপার পড়ার পরে একটা নলেজ গেইন হয়েছে, দেন তোমার স্ট্রাকচার রেডি করে ওই জিনিসটাকে হইতেছে মানুষ কিভাবে, মানে চিন্তা করতে হবে কি, তুমি যখন লিখবা রিভিউ আর্টিকেল তখন নিজেকে মানে হইতেছে চিন্তা করবা, আমি রিডার হলে আমি কিভাবে লিখলে আমি বুঝতাম বা হইতেছে আমার সুবিধা হইতো। সো তুমি যখন এই চিন্তাটা মাথার মধ্যে করবা যে আমি রিডার হইলে আমার কি সুবিধা হইতো, সো তখন তুমি দেখবা যে তুমি ওইভাবেই লিখতেছো, এবং তোমার রিভিউ আর্টিকেলের যে কোয়ালিটি এটা অটোমেটিক এনহ্যান্স করতেছে। সো দিস ইজ আ টেকনিক, যে তুমি যখন একটা রিভিউ আর্টিকেল লিখবা নিজেকেই জাজের মানে জায়গায় বসাবা, যে তুমি একজন রিডার, তোমার তোমার কি কি সুবিধা হবে, যদি এইভাবে যদি লিখো তাহলে তোমার কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে, বা এই জায়গাটাতে যদি কি স্কেমেটিক্স ইউজ করলে রিভিউয়ারের জন্য সুবিধা হবে, বা আমি যদি এই জিনিসটাকে টেবিল ফরম্যাটে দেই তাইলে রিভিউয়ার মানে রিডারের জন্য সুবিধা হবে কি হবে না। এই টাইপের কোশ্চেন করলে দেখবে যে তুমি হচ্ছে নিজেই অ্যান্সার পাই যাচ্ছ, এবং দেখবে যে তোমার রিভিউ আর্টিকেলটা অনেক সুন্দর হইতেছে। আচ্ছা, বাট এইখানে একটা জিনিস খেয়াল করা উচিত, সেটা হচ্ছে যে কিছু কিছু জার্নাল আছে যেগুলো ওপেন অ্যাক্সেস জার্নাল, সেগুলা অটোমেটিক তাদের মানে যে ফিগার গুলা তুমি ওই ওই সমস্ত জার্নালের আর্টিকেল থেকে ডিরেক্টলি ফিগার নিতে পারো, কারণ দে আর ওপেন অ্যাক্সেস, তাদের থেকে পারমিশন নিতে হয় না। বাট তুমি যদি অন্য কোনো জার্নালের মানে হইতেছে ফিগার তোমার রিভিউ আর্টিকেলে ইউজ করতে চাও, তাহলে অবশ্যই তাদের পারমিশন নিতে হবে। সো এটা হইতেছে ওই জার্নালের ওয়েবসাইটে গিয়ে পারমিশন নেওয়া যায়, পারমিশনের একটা ফর্ম জেনারেট করতে হয়, এবং এটা অনেক সময় বিভিন্ন জার্নাল চায় যে তুমি পারমিশন নিছো কিনা, তোমার পারমিশন আছে কিনা, অথবা অনেক সময় আবার আমাদের পার্টিকুলার অথরকে মেইল করতে হয় যে আমি তোমার এটা ইয়া করতেছি, আমার পেপারে হইতেছে ইউজ করতেছি, উম, মানে এবং প্রপার সাইটেশনের মাধ্যমে। আবার এটা একটা প্রসেস মাথায় রাখতে হবে। 2 নম্বর ব্যাপার, কানাইলে কপিরাইট খাওয়া, কপিরাইট খেলে একদম শেষ। আবার তারপরে ধরো যে হইতেছে আহ রিড্র করা যেতে পারে, তুমি তিন চারটা বা যে কোনো একটা মানে কি বলে ওই যে
ফিগার নিলা, নিয়ে তোমার তোমার আইডিয়া ওটার মধ্যে ইনকর্পোরেট করে জিনিসটাকে একটু নতুন করে সাজাইলা, এটা একটা হইতে পারে। আবার অনেকগুলো তিন চারটা ফিগার নিয়ে একটা ক্লাস্টার মতো গঠন করা যেতে পারে। অথবা হইতেছে সেখান থেকে বেশ কিছু আইডিয়া নিয়ে অ্যাবস্ট্রাক্টলি তুমি তোমার আইডিয়া কে ড্র করতে পারো। সেটা সব থেকে ভালো। যদি তুমি খুব ভালো হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পেপার পাবলিশ করতে চাও, তাহলে ফিগার গুলা অবশ্যই নিজে নিজে ড্র করা লাগবে। যে আইডিয়া থেকে তুমি তোমার ফিগার ড্র করছো, তাহলে দেখবো যে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল গুলো তোমার পেপারের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে। ওরা চায় না যে, মানে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর কখনো, ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নাল গুলো কখনোই চায় না যে তুমি খালি লিটারেচারে যা আছে এক গাদা পেপার পড়ে সেগুলো সামারি লিখতেছো এবং তাদের থেকে কিছু মানে ওই যে ফিগার টিগার হাবি যাবে এই টাইপের জিনিসপাতি গুলো ধার করে এনে বসাইতেছো। ওকে, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো তুমি রিড্র করতে পারবা না। যেমন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি, যে যে কোনো ধরনের মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপিক ইমেজ, এগুলো কিন্তু আসলে ইমেজ আকারই বের হয়, তো এগুলো আসলে রিড্র করা যায় না। তো এগুলো তুমি দেখলেই বুঝতে পারবে যে কোনগুলা। তারপরে ধরো যে হইতেছে কিছু ক্যারেক্টারাইজেশন ডেটা, ক্যারেক্টারাইজেশন ডেটা কিন্তু চাইলেই তুমি হইতেছে রিড্র করতে পারো। তুমি একটা এক্সআরটি প্লট কিভাবে রিড্র করবা, কারণ এটা তো হইতেছে মানে এগুলা আসলে রিড্র করা যায় না, এগুলোর জন্য পারমিশন নিতে হয়। প্রপারলি রেফারেন্সিং, রেফারেন্স দিতে হবে, সাইট সাইট করতে হবে, আর হইতেছে পারমিশন নিতে হবে। আর যেগুলো রিপ্রডিউস করা সম্ভব ওই সমস্ত জিনিসগুলো রিপ্রডিউস করে ফেলতে হবে। আর টেবিল তো টেবিল ডিরেক্টলি ইউজ করা যাবে না, টেবিল তো রিপ্রডিউস করতেই হবে। এবং টেপ মানে ওই তো। তো এটাই ছিল আজকের ডিসকাশনে। থ্যাংক ইউ ফর ইউর টাইম। লেটস ডিসকাস ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স। You can write in the chat box. ভাই একটা প্রশ্ন আসছে, ল্যাব অ্যাক্সেস কিভাবে পাওয়া যায়? কোশ্চেনটা শুনে আমি একটু মানে, আমরা কি আজকে ল্যাব এক্সেস নিয়ে ডিসকাশন করছি? ডিসকাশনের উপরে কারো কোনো কোশ্চেন নাই, ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি তোমার কোশ্চেন অ্যান্সার আমি দিচ্ছি। ল্যাব অ্যাক্সেস পাওয়ার উপায় হইতেছে যে তুমি কোনো একটা পার্টিকুলার মানে টিচারের সাথে কন্ট্যাক্ট করো, তাকে কোনো একটা রিসার্চ প্রপোজাল দাও। আমি তো তোমাদেরকে প্রপোজাল লেখা শেখাইছি, রাইট? কিভাবে প্রপোজাল লিখতে হয়। বা এখন তুমি রিসার্চ পেপার মানে হইতেছে পড়া শিখছো, দেন এই পুরা কোর্সটা কমপ্লিট করো। কমপ্লিট করার পরে হইতেছে কোন একটা পার্টিকুলার টপিক সিলেক্ট করো, দেন হইতেছে একটা প্রপোজাল লিখো। প্রপোজাল লিখে কোন একটা স্যারের সাথে যোগাযোগ করো বা তাকে মেইল করো যে স্যার আমি দেখেন এই টপিকটা পাইছি, এটা নিয়ে কাজ করতে চাচ্ছি, আপনার কি মনে হয়? যদি তিনি মনে করেন যে হইতেছে উম, এটা আসলে ওর্থ ইট এবং কাজ করা পসিবল এবং তোমার মধ্যে পটেনশিয়ালিটি আছে, অবশ্যই তাহলে তুমি ল্যাব অ্যাক্সেস পাবা। আদার দেন দ্যাট ল্যাব অ্যাক্সেস আসলে মানে কোথাও পাওয়া পসিবল না। ইটস নট অনলি যে বাংলাদেশ ছোট দেশ বা হইতেছে এখানে আমাদের ল্যাবের ফ্যাসিলিটিস কম, দ্যাটস ওয়াই আমরা মানে পাচ্ছি না। ইটস নট লাইক দ্যাট। ইভেন ইন আমেরিকা তোমাকে মানে ল্যাব আসলে খুবই সেন্সিটিভ জায়গা, এখানে তোমাকে কেউ অ্যাক্সেস দিবে না যদি তোমার প্রপার ইয়া না থাকে। তো দ্যাটস ইট। আর আমার কথা হইলো যে তোমার প্রপার যদি হইতেছে নলেজ না থাকে তাহলে ল্যাবে যাওয়া উচিত না। সো আগে থিওরিটিক্যালি মানে স্ট্রং হও, থিওরি বিল্ড করো, কনসেপ্ট ক্লিয়ার করো, দেন ল্যাবে যাও। And I hope you got your answer right.
ভাই একটা প্রশ্ন হচ্ছে যে মাল্টিপল পেপারের ডাটা দিয়ে পাইথন এবং মেশিন লার্নিং ইউজ করে সিঙ্গেল গ্রাফ তৈরি করলে সেটার ক্ষেত্রে কি রেফারেন্সিং সাইটেশনের দরকার আছে? দরকার থাকলে সেটা কিভাবে করতে হবে রিভিউ আর্টিকেলে, কজ ডাটা তো টেবিলে মিক্সড। দ্যাটস এন এক্সিলেন্ট কোশ্চেন। তুমি যদি আহ, ওই পার্টিকুলার হইতেছে মানে এটা মানে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে রিভিউ আর্টিকেল পাবলিশ করার জন্য অন্যতম একটা বড় শর্ত। সো যে কোশ্চেনটা করছে তাকে থ্যাংক ইউ। সে যদি পারে যে এই মানে হইতেছে যে সমস্ত পেপার থেকে সে ডেটাগুলো নিছে নিয়ে হইতেছে সে প্লট করছে, ইদার সে মানে পাইথন অথবা ম্যাটল্যাব ইউজ করে সে প্লট করছে, দেন তার যে হইতেছে ওই ফিগারটা যেখানে সে পুট করবে ওই ফিগারের হইতেছে অবশ্যই ক্যাপশন থাকবে। ক্যাপশনে যতগুলো পেপার সে থেকে সে যে পেপার মানে ইয়া ইনফরমেশন নিছে সবগুলো পেপারকে সাইড করতে হবে ওই ক্যাপশন। আর টেবিল আকারে যদি দেয় তাইলে প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা রোতে তাকে যে যে রোতে সে যে পেপার থেকে ইনফরমেশন নিছে ওই প্রত্যেকটা রোতে তাকে হইতেছে একটা করে রেফারেন্স দিতে হবে মানে ইনফরমেশনের জন্য। দ্যাটস অ্যান এক্সিলেন্ট কোশ্চেন। একটা প্রশ্ন হচ্ছে লিটারেচার ম্যাট্রিক্সে কোন কোন টপিক রাখবো, এটা কিভাবে বোঝা যাবে? এটা যে তুমি যখন হইতেছে তুমি যখন ইন্ট্রোডাকশন সেকশন পড়বা, পরে তোমার যখন থিওরি বিল্ড আপ হবে এবং যখন তুমি আরো কিছু পেপার পড়বা তখন অটোমেটিক্যালি বুঝে যাবে যে ওই পেপারে কোন কোন জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। কিছু কি প্যারামিটার আছে যেগুলাই সবসময় মানুষ খোঁজে। সো ওই জিনিসগুলাই তোমাকে তখন ওই লিটারেচার ম্যাট্রিক্সে পুট করতে হবে। যেমন আমি আমার ক্ষেত্রে উদাহরণ দিয়ে দেখাইছিলাম না যে আমি যে পেপারে কাজ করতেছিলাম ওই পেপারে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল কি ওয়েটেবিলিটি বা কন্টাক্ট অ্যাঙ্গেল, এই টাইপের জিনিসপত্র। এটা আমি কোত্থেকে জানছি? আমি যখন ওই পার্টিকুলার পেপার গুলো ইন্ট্রোডাকশন পড়ছি তখন দেখছি যে ওই পেপারটার যদি মানে এই যে ওয়েটেবিলিটি বা হইতেছে কন্টাক্ট অ্যাঙ্গেল যদি বাড়ে বা কমে বা সামথিং লাইক দ্যাট, তো তখন আমার সিস্টেমটাও ওইটার সাথে হইতেছে চেঞ্জ হয়। সো এটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট প্যারামিটার ছিল। তো তুমিও যখন পেপার পড়বা দেখবে যে তোমার জন্য কোনো না কোনো একটা ইম্পর্টেন্ট প্যারামিটার মানে একটা না মাল্টিপল থাকবে যেগুলোকে তোমার খুঁজে বের করে দেখা উচিত। ভাই ফিগারের টাইটেলে কি ক্যাপশন, টাইটেলে কি সাইটেশন দেওয়া লাগবে? ফিগারের অবভিয়াসলি ম্যান্ডেটরি। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন হচ্ছে ভাই টেবিলের রো কলাম রেফারেন্সিং করা তো অনেক জগা খিচুড়ি লাগবে। ডিরেক্ট টেবিল অ্যান্ড গ্রাফের ফিগার ক্যাপশনে দিলে কি চলবে, নাকি স্পেসিফিক রো কলামে দেয়া মাস্ট? রো কলামে দেয়া মাস্ট কি এটা মানে রোতে তো শুধু হইতেছে তোমার ইনফরমেশন কি, তোমার ইনফরমেশন গুলো অবভিয়াসলি রোতেই থাকবে। মানে এটাই তো স্ট্যান্ডার্ড মানে হচ্ছে সাইন্টিফিক প্রসেস যে তুমি কি 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 প্যারামিটার বের করছো সেগুলা থাকে কিসে কলামে বা রো এর শুরুতে। বাট তোমার ইনফরমেশন গুলো তো আমরা রো ওয়াইজই সাজাই। সো যে পেপার থেকে যে ইনফরমেশন গুলো নিছো ওই পেপারের শেষে একটা করে তোমার হইতেছে রেফারেন্স পুট করে দিতে হবে। এখানে জগা খিচুড়ি লাগার কি আছে? রেফারেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর পেপার। যদি তোমার পেপারে ঠিক মতো রেফারেন্স না থাকে তাহলে ইউ আর ডান।
ভাই আর প্রশ্ন নাই। ওকে, কোয়েশ্চেন না থাকলে উই ক্যান লিভ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। अस्सलाम वालेकुम भाई।